সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। যে কোনো মুহূর্তে গ্রেফতার হয়ে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই বিপদে পড়ল ইসরায়েল, সাহায্য নিতে ছুটল যুক্তরাষ্ট্রের কাছে। মহাচাপে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের সমর্থনে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। তাহলে কি গাজায় হামলা করে বড় ভুল করে ফেলল? এবার বড় মাসুল গুনতে হবে না তো নেতানিয়াহুকে? ইসরায়েলকে চারিদিক থেকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে শত্রুপক্ষ। সবাই গিয়ে হাত মেলাচ্ছে ইরানের সাথে। আমার কথা ওবায়দুল কাদেরকে, আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ব্যারিস্টার সুমন একটা ছকড়া পোলা যদি ভোট যদি ঠিক মতো হতো তাহলে সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা এটি সন্দেহ। উনি এখন এমপি হয়ে গেছেন, উনি এখন বিএনপির মতো সর্ববৃহৎ দল, সেই দলের উনি দায়িত্ব নিতে চান, আবার প্রধানমন্ত্রী অনুমতি করেন। কত হাস্যকর। দর্শক, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে চলেছে নেতানিয়াহু। প্রিয় দর্শক, এটা যখন আপনাদের কাছে সুসংবাদ, ঠিক সেই সময় আরও একটি সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। প্রিয় দর্শক, অবশেষে মুক্তি পেতে চলেছে হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। প্রিয় দর্শক, ঠিক কবে নাগাদ তিনি মুক্তি পেতে পারে বা তার মুক্তির পরে আসলে হেফাজত ইসলামের নেতারা ঠিক কতটুকু শক্তি ধারণ করে রাজপথে নামবে সেটিও জানতে পারবেন। বিশেষ করে প্রিয় দর্শক, জানতে পারবেন তিনি কবে মুক্তি পেতে চলেছে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে দাঁত ভাঙার জবাব দিলেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান। দর্শক, তিনি সেই সাথে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে। এমনকি তিনি ভারতের ঘোর বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছে। সেই সাথে তিনি ভারতকে কিছু বিষয় নিয়ে দোষারোপ করেছে, যেটা আপনারা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে ব্যারিস্টার সুমনের মুখোশ উন্মোচন করেছে ব্যারিস্টার জিল্লুর রহমান। প্রিয় দর্শক, আপনারা সকলেই তাকে চেনেন, এমনকি তার চেয়েও বেশি ভালো চেনেন ব্যারিস্টার সুমনকে। প্রিয় দর্শক, অবশেষে সুমনের মুখোশ সকলের সামনে উন্মোচন করে দিয়েছেন ব্যারিস্টার জিল্লুর রহমান। এমনকি তিনি এরই সাথে প্রমাণ করে দেখিয়েছেন ব্যারিস্টার সুমন ভালো কাজের আড়ালে ঠিক কী ধরনের খারাপ কাজে যুক্ত হন বা তিনি কী ধরনের খারাপ কাজ করেন। তো দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়েছি, এখন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান ২৮টি মামলার মধ্যে ১১টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিন প্রক্রিয়াধীন আছে। সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তাহলে কি খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছেন হেফাজতের এই প্রভাবশালী নেতা? খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। তবে এ বিষয়ে আরও বিস্তারিত বলতে রাজি হননি তিনি। এর আগে গত ১১ মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেছিলেন, মাওলানা মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় তিনি আরও বলেছিলেন, ঈদ উল ফিতরের আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছিলেন তারা। এদিকে গত ২৪ এপ্রিল ৩ মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। ২০০৩ সালে মতিঝিল থানার ১ মামলায় ও ২০২১ সালের পল্টন থানার ২ মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারেন। এছাড়া গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। এর আগে গত ৫ ফেব্রুয়ারিতে আরও ২ মামলায় জামিন পেয়েছেন তিনি। ২০২৩ সালের ৩ মে ৫ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মাওলানা মামুনুল হক। দেখা গেছে সব মিলিয়ে বর্তমানে অন্তত ১১টি মামলায় জামিনই আছেন হেফাজতের এই নেতা। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।
ওই বছরই 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে থাকা অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার স্ত্রী হিসাবে দাবি করে আসছিলেন শুরু থেকেই মাওলানা মামুনুল হক। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 2021 সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে এসব মামলায় এখন পর্যন্ত কারাগারেই রয়েছেন মাওলানা মামুনুল হক। যে কোনো মুহূর্তে গ্রেফতার হয়ে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই বিপদে পড়ল ইসরায়েল, সাহায্য নিতে ছুটল যুক্তরাষ্ট্রের কাছে। মহাচাপে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনিদের সমর্থনে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। তাহলে কি গাজায় হামলা করে বড় ভুল করে ফেলল? এবার বড় মাসুল গুনতে হবে না তো নেতানিয়াহুকে? ইসরায়েলকে চারিদিক থেকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে শত্রুপক্ষ। সবাই গিয়ে হাত মেলাচ্ছে ইরানের সাথে। ইসরায়েল আর হামাস যুদ্ধ উস্কে দিচ্ছে বিশ্বযুদ্ধের ইঙ্গিত। ফিলিস্তিনিদের উপর হামলা মানছে না মধ্যপ্রাচ্যের বহু দেশ। আর এখানেই মার খাচ্ছে ইসরায়েল। হু হু করে বাড়িয়ে ফেলছে শত্রুর সংখ্যা। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে বড় পানিশমেন্ট পেতে চলেছে না তো ইসরায়েল? যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে আদেও বাঁচাতে পারবে তো, নাকি আশঙ্কাই সত্যি হবে? সত্যি সত্যি নেতানিয়াহু গ্রেফতার হয়ে যাবেন না তো? একটা দেশের প্রধানমন্ত্রী গ্রেফতার হওয়া মানে বুঝতে পারছেন, তাও আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে। গোটা বিশ্ব জুড়ে বিষয়টা নিয়ে হইচই পড়ে গিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত এমন একটা আদালত, যখন কোনো দেশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আসে, আন্তর্জাতিক ইস্যু জড়িয়ে থাকে, তখন এমন পদক্ষেপ নিতে হয়। ব্যাপারটা একেবারেই সাধারণ নয়। আপাতত নেতানিয়াহুর সামনে রয়েছে পাহাড় সমান অভিযোগ। গাজায় হামলা শুরুর পর থেকেই একের পর এক ফাঁড়ায় পড়ছে ইসরায়েল, আর তার সাথেই আবার লেজুর হিসেবে জুড়ে গিয়েছে ইরানের সাথে সংঘাত, যার জেরে উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। ইসরায়েল এখন কোন দিক সামলাবে? একদিকে হামাস তো আর একদিকে ইরান। তার পেছনে রয়েছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী, যারা নিজেদেরকে প্রকাশ্যে হামাসের বন্ধু বলে দাবি করছে, আর ইসরায়েলকে দাবি করছে শত্রু বলে। আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ তার সরকারের বহু সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। দেখা গিয়েছে তুমুল সম্ভাবনা। আর সেই গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কম চেষ্টা করছেন না নেতানিয়াহু। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হামাসকে সাপোর্ট করে, ইরানকে সাপোর্ট করে, তারা তো রীতিমতো বিষয়টাকে উপভোগ করছেন। সমালোচকরা কেউ কেউ নেতানিয়াহুর এমন অবস্থা দেখে বলছেন, এভাবেই হয়তো পতন হবে ইসরায়েলের। সব দিক থেকে একটু একটু করে এবার চাপে পড়ছে ইসরায়েল। শুধু তাই নয়, যে যুক্তরাষ্ট্রকে পরম বন্ধু বলে মনে করত, কাছের বন্ধু ভাবত, সেই দেশও এখন কিন্তু ইসরায়েল কাঠগড়ায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে সামান্য হলেও চির ধরেছে, যার প্রমাণ গোটা যুক্তরাষ্ট্র জুড়ে চলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে ফিলিস্তিনি পন্থীরা। তাদেরকে গ্রেফতার করতে রীতিমতো নাজেহাল যুক্তরাষ্ট্র পুলিশ। আন্দোলন ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। বুঝতে পারছেন এই পুরো গন্ডগোলের সূত্রপাতে কেন রয়েছে গাজা? স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্র সরকারের অন্দরমহলেও। ইসরায়েল তার বিপদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলে শোনা যাচ্ছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ফোন করে গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচাতে পথ খুঁজছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র কতটা সাহায্য করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ এখানে মানবাধিকারের বিষয় জড়িয়ে রয়েছে, তার উপর আন্তর্জাতিক অপরাধ আদালত বলে কথা। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র অফিসিয়ালি এই নিয়ে কোনো বিবৃতি জারি করেনি। এমতো পরিস্থিতিতে যে ইসরায়েলের পাশে আছে কিংবা ইসরায়েলকে সমর্থন করছে, সে বিষয়ে কোনো বিবৃতিও দিতে দেখা যায়নি জো বাইডেনকে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হয়তোবা যুক্তরাষ্ট্র একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছে। কারণ যে দেশ বারংবার বহু দেশকে মানবাধিকারের পাঠ শেখায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইসরায়েলকে সাপোর্ট করে, তাহলে বিরোধিতা আরও বাড়বে। গুঞ্জন বলছে, এই মুহূর্তে আইসিসি গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত করছে, যার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে প্রচন্ড চাপে রয়েছেন নেতানিয়াহু। বাঁচতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেমেছে কূটনৈতিক যুদ্ধে। বাতাসে জলীয় বাষ্প নাই, সবাই গরম লাগছে। দেখেন কারো মুখে তেমন একটা ঘাম নাই। আগে আমরা গরম লাগলে ঘামতাম, এখন আমরা ঘামি না কেন? কারণ বাতাসে জলীয় বাষ্প নাই, বাতাস পানি শূন্য হয়ে গেছে। আমার কথা, এই পানি শূন্য কেন হলো? এই পানি শূন্য হয়েছে ভারতের নদীর উপরে আগ্রাসনের ফলে। আমার 54 নদীর উপরে 500টি বাদ দিয়েছে। আমার কথা, এইরকম একটা আগ্রাসনের পরেও কেন আমরা ভারতীয় পণ্য বয়কট করছি না? আমার কথা ওবায়দুল কাদেরকে, আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের কথা হলো, ওবায়দুল কাদের কোন দেশের নাগরিক ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায়? আমার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশে 527টি ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ হয়েছে। এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। আমার কথা হলো, এই যে 28টি দেশ ইউরোপীয় ইউনিয়ন, তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো, তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে। আর এইদিকে কাউয়া কাদের এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে, তার মার্কেটিং করছে। এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে? নাকি এই কাউয়া কাদের এইদিকে ইন্ডিয়ান পণ্য বেচে কমিশন খাবে, আবার বাংলাদেশের নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হলে ওই দেশে পাঠিয়ে চিকিৎসা করে সেখান থেকেও কমিশন খাবে? আমার প্রশ্ন, এগুলো দুষ্ট অসৎ রাজনীতিবিদের কারণে দেশের কথা ভাবার মানুষ নাই। দেখেন, ইন্ডিয়ান রাজনীতিবিদরা তাদের দেশের প্রতি মায়া থেকে তারা আমাদের দেশে পানি দিচ্ছে না, তারা ট্রানজিট দিচ্ছে কিন্তু ট্রানজিট দিচ্ছে না। আমার কথা, হাসিনার এই মায়াটা কই গেল? হাসিনার মনে দেশের প্রতি এই মায়া নাই কেন? ওবায়দুল কাদেরের মনে এই দেশের প্রতি মায়া নাই কেন? আমার প্রশ্ন। যাই হোক, পানি
পানি বন্টনের কাজ চলছে। আজকে আমরা ফকিরাপুল এলাকায় গিয়েছিলাম, দোকানদারদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা যদি এই যে ক্যান্সারের উপাদান মিশানো পণ্য বিক্রি করেন, আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য আমরা টেনে হিসেবে নামাবো, কেউ ঠেকাতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। পাশাপাশি সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে বলছি, যেখানে ভারতীয় এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য, এই ক্যান্সার বিষ মিশানো পণ্য বিক্রি করবে, সেখানে আপনারা অভিযান চালাবেন। জনগণের পক্ষ থেকে অভিযান চালিয়ে আপনারা এই সকল পণ্য বিক্রি বন্ধ করবেন। গ্রামে গ্রামে প্রত্যেকটা বাজারে খেয়াল রাখবেন এই ভারতীয় ক্যান্সার আক্রান্ত হওয়ার মতো প্যারাশুট তেল, ডাবর হানি আজকে নিউজ হয়েছে, ডাবর হানি বিশুদ্ধ নয়, ভেজাল, এবং এটা ইন্ডিয়ান গবেষণা বের হয়েছে। এই ডাবর হানিতে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। মেসোয়াক টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, হিমালয়া ব্র্যান্ড, ভাটিকা ব্র্যান্ড, এগুলো ক্যান্সারের উপাদানে সয়লাভ হয়ে গেছে। 527 পণ্য ভারতীয় পণ্য ক্যান্সার আক্রান্ত। তাহলে কোন পণ্য আপনি বাদ রেখে কোন পণ্য কিনবেন? এত হিসাব করার দরকার নাই, সব ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবেন। ব্যারিস্টার সুমন একটা ছোকরা পোলা যদি ভোট যদি ঠিক মতো হতো তাহলে সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হতে পারতো কিনা এটি সন্দেহ। উনি এখন এমপি হয়ে গেছেন, উনি এখন বিএনপির মতো সর্ববৃহৎ দল, সেই দলের উনি দায়িত্ব নিতে চান, আবার প্রধানমন্ত্রী অনুমতি করেন। কত হাস্যকর! সংবিধানের আর্টিকেল 7A বলা হচ্ছে এই যে কুশীলভরা যে কাজগুলো করছে, গণতান্ত্রিক সরকার আসলে তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে, এবং তারা জেনে শুনেও কিছু বিনিময়ের জন্য কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। আপনি দেখেন, আপনি যে ভারতের হস্তক্ষেপের কথা বললেন, অখণ্ড ভারতের কথা বললেন, আমাদের যে দুইজন পররাষ্ট্রমন্ত্রী বলে যে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রী, আমাদের বর্তমান ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উনি আবার 1 ডিগ্রি আপ করে বলছে যে না, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটি রাখি বন্ধন সম্পর্ক, মানে ভাই বোনের সম্পর্ক। মানে আমার দুই পররাষ্ট্রমন্ত্রী বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, উনি বলছে রাখি বন্ধন সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। আপনি দেখেন জনাব ফজলুর রহমান স্যার যেটা বললেন যে ফেনী নদীর উপর যে ব্রিজ হলো, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বা ডিফেন্সের পক্ষ থেকে এটি কোনো আপত্তি দেওয়া হয় নাই। আপনি দেখেন কুকি চিহ্নের যে নাটক করা হচ্ছে, এটা ভার্চুয়ালি ভারত যেভাবে বলে দিচ্ছে, ভারত যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, আমার বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দান বা প্রক্সি ওয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনি যে আমাদের যে নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বর্ডার কিলিং হয়ে যাচ্ছে একের পর এক, সরকার কিন্তু এটা প্রতিবাদ করতে পারছে না। কেন পারছে না? কারণ ভারত তাকে ক্ষমতায় রেখেছে। কারণ মানে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যখন গণতন্ত্র ধ্বংস হচ্ছে, আমাদের মানবতা লঙ্ঘিত হচ্ছে, এই বিষয় নিয়ে যখন কথা বলছে, তখন ভারত যে সেখানে হাজির হচ্ছে যে না, আমরা এই এলাকায় চীনকে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তোমাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাকে দরকার। এই যে এখন আমার যে বক্তব্য বলে যে ভারতের জায়গায় ভারত যে কাজ করছে, এটা হয়তো ভারতীয় জনগণের আলোকে হয়তো তারা ভাবছে এই কাজটি ঠিকই করছে। আমি যদি একজন ভারতীয় নাগরিক হতাম, তাহলে আমিও বলতাম যে মোদী যে কাজগুলো করছে, ভারত যে কাজগুলো করছে, এটা ঠিকই আছে। কিন্তু আমার সমস্যাটা আমাকে সমাধান করতে হবে। আমার রাজনৈতিক নেতৃত্ব যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে সাইবুল সাগর, তাহলে ভারত যে অখণ্ড ভারতের দিকে যাচ্ছে, এটি কিন্তু অখণ্ড ভারতে কিন্তু হয়ে যাবে। আরেকটি কথা, সেটা হলো যে আমাদের যে জিওপলিটিক্যাল বিষয় সেগুলো যে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, কোন দেশই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি না। কিন্তু আমাদের জিওপলিটিক্যাল অবস্থানের কারণে আমরা কিন্তু আক্ষরিক অর্থে ভারতের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা কিন্তু হুমকি। কারণ ভারতের উত্তরে আছে সিকিম, পূর্বে আছে 7টি রাজ্য, পশ্চিমে আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। তাহলে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হতেন, তাহলে ভারত যে কাজ করছে আপনি তাকে সমর্থন করতেন। কিন্তু আমার যে কাজ করা উচিত, আমার রাজনৈতিক নেতৃত্ব যে কাজ করা উচিত, আমরা কিন্তু এটা বুঝছি না। তা আপনি যদি ভারতের এই আগ্রাসন থেকে যদি বাঁচতে চান, তাহলে আমার রাজনৈতিক নেতৃত্বকে কিন্তু আপনাকে সমন্বয়ে আসতে হবে। আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, একটা সেটেলড ইস্যু, আপনি ভারতের প্রেসক্রিপশনে আপনি সেনাবাহিনীর সমর্থন নিয়ে আপনি এটা বাতিল করলেন। আপনি প্রধান বিচারপতি, আপনি জাজমেন্ট নিয়ে আপনি একটা মিথ্যা বিবৃতি দিয়ে আপনি এটা বাতিল করলেন। কেন বাতিল করলেন? সাইফুল সাগর। এটা আপনি যে কথাটা বললেন যে ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক, ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক না, ভারতের সম্পর্ক শেখ হাসিনার সাথে। শেখ হাসিনাকে দিয়ে যে কাজগুলো করানো হয়েছে, যেমন ডক্টর বেনজিরের কাছে যে সমস্ত ডকুমেন্ট গুলো আছে বিভিন্ন মানুষের কাছে, এরকম কিন্তু শেখ হাসিনারও কিন্তু গোপন দলিল, গোপন নথি ভারতের হাতে আছে। ভারত শেখ হাসিনাকে বলেছে আমি তোমাকে হিংস্র বাঘের পিঠে চড়িয়ে দিয়েছি, তুমি যদি এখন তোমার বাবার মতো যদি তুমি আবার জনগণের কাতারে চলে আসো, আমার কিছুই করা লাগবে না, জনগণ যেটা করা সেটি করবে। সো তুমি এদিক ওদিক না করে আমি তোমাকে বাঘের পিঠে উঠিয়ে দিয়েছি, তুমি চুপচাপ বসে থাকো, যা করার আমি করবো। এর ভিতরে আপনি কবে ঘুম থেকে উঠে দেখবেন আমাদের বাংলাদেশের মানচিত্র ভারতের মানচিত্রে ঢুকে গেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন। দর্শক, আজকের নিউজটি শেষ করছি এখানেই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।